ইরানকে 400 ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন। যুদ্ধের প্রস্তুতি নাকি নতুন শক্তির বার্তা? আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতিতে আবারও বাড়ছে উত্তেজনা। রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, খুব শিগগিরই চীনের তৈরি শত শত অত্যাধুনিক কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেতে যাচ্ছে ইরান। যদি এই তথ্য সত্য হয়, তাহলে এটি একটি অস্ত্র কেনার খবর নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য, যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক এবং চীনের বৈশ্বিক ভূমিকাকে নতুন করে আলোচনায় নিয়ে আসতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এখন? কয়েক মাস ধরে চলা সংঘাতের পর হঠাৎ করেই কেন ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে চাইছে? চীন কি সত্যি ইরানকে অস্ত্র দিচ্ছে, নাকি পুরো বিষয়টি কেবল গোয়েন্দা সূত্রের দাবি? আজকের ভিডিওতে আমরা শুধু খবর বলবো না, আমরা বিশ্লেষণ করব। রয়টার্স কি বলছে, চীনের প্রতিক্রিয়া কি, পাকিস্তানের নাম কেন আসছে এবং এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে কী ধরনের নতুন সমীকরণ তৈরি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আমরা ব্যাখ্যা করব এই চুক্তি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পুরো অঞ্চলের জন্য এর অর্থ কী হতে পারে। আসলে কি দাবি করছে রয়টার্স? রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে 3টি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইরান খুব শিগগিরই চীনের তৈরি 300 থেকে 400টি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেতে পারে। প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য এই চুক্তির মূল্য প্রায় 60 থেকে 70 মিলিয়ন মার্কিন ডলার। সূত্রগুলোর দাবি, এই অস্ত্রের মধ্যে থাকবে QW-12 এবং FN-16 মডেলের ক্ষেপণাস্ত্র, যা নিচু দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ড্রোন লক্ষ্য করে আঘাত হানতে সক্ষম। তবে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। রয়টার্স বলছে, এই তথ্য নাম প্রকাশে অনিচ্ছুক 3টি সূত্রের দাবি, অর্থাৎ বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। চীনের প্রতিক্রিয়া কী? রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি সরাসরি অস্বীকার করেছে। বেইজিং বলছে, এই ধরনের প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন। চীন সবসময় শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাত বন্ধের পক্ষে কাজ করে। অর্থাৎ একদিকে রয়টার্সের সূত্র বলছে চুক্তি হয়েছে, অন্যদিকে চীন বলছে পুরো খবরই ভিত্তিহীন। এই কারণে বিষয়টি আন্তর্জাতিক মহলে আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে। পাকিস্তানের নাম কেন আসছে? রয়টার্সের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এই অস্ত্রগুলো প্রথমে চীনের পশ্চিমাঞ্চলীয় শহর উরুমকি থেকে পাঠানো হতে পারে। এরপর পাকিস্তানের ভেতর দিয়ে ইরানে পৌঁছানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রগুলোর দাবি। তবে এখানেও বড় একটা বিষয় রয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ISPR এর দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তাদের ভাষায়, পাকিস্তানকে এই সরবরাহের সঙ্গে জড়িয়ে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। অর্থাৎ এখন পর্যন্ত 3টি ভিন্ন অবস্থান সামনে এসেছে। রয়টার্সের সূত্র বলছে চুক্তি হয়েছে, চীন বলেছে হয়নি। পাকিস্তানও বলছে তাদের ভূখণ্ড ব্যবহারের দাবি সত্য নয়। তাহলে কেন ইরানের এই অস্ত্র দরকার? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের সাম্প্রতিক সংঘাতের দিকে তাকাতে হবে। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং বিমান প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করলে হামলার খবর সামনে আসে। সামরিক বিশ্লেষকদের মতে, এই সংঘাত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু দুর্বলতা প্রকাশ করে দিয়েছে। আর ঠিক সেই কারণে এখন ইরান দ্রুত তার স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। কাঁধে বহনযোগ্য এই ক্ষেপণাস্ত্র এত গুরুত্বপূর্ণ কেন? এখন প্রশ্ন হচ্ছে, মাত্র 300 বা 400টি কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র নিয়ে এত আলোচনা কেন? এর কারণ, এই ধরনের অস্ত্রকে সামরিক ভাষায় বলা হয় ম্যান প্যাডস বা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। অর্থাৎ একজন বা ছোট একটি দল খুব সহজেই এগুলো বহন করতে পারে এবং প্রয়োজনীয় স্থানে দ্রুত মোতায়েন করতে পারে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্ভাব্য চালানে থাকা QW-12 এবং FN-16 হল ইনফ্রারেড গাইডেড সার্ভেস টু এয়ার মিসাইল। এগুলো মূলত নিচু দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমান, আক্রমণকারী হেলিকপ্টার এবং ড্রোনকে লক্ষ্য করে তৈরি। সামরিক বিশ্লেষকদের মতে, স্থায়ী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় এই ধরনের মোবাইল অস্ত্রের একটা বড় সুবিধা হচ্ছে এগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত সরিয়ে নেওয়া যায়। ফলে প্রতিপক্ষের জন্য এগুলো শনাক্ত এবং ধ্বংস করা তুলনামূলকভাবে কঠিন হয়ে পড়ে। ইরানের জন্য এর গুরুত্ব কোথায়? গত কয়েক মাসের সংঘাত ইরানের জন্য একটি বড় শিক্ষা হয়ে এসেছে। রয়টার্সের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিমান প্রতিরক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছিল। এর জবাবে ইরানও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পাল্টা হামলা চালায়।
এই সংখ্যা দেখিয়ে দিয়েছে শুধু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থাকলেই হবে না, গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি স্থাপনা এবং কৌশলগত অবকাঠামো রক্ষার জন্য শক্তিশালী স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও দরকার। আর ঠিক সেই জায়গাতেই এই ম্যানপ্যাডস গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চীন কেন আলোচনার কেন্দ্রে? এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রয়টার্সের সূত্র অনুযায়ী সম্ভাব্য এই চুক্তিতে সরাসরি একটি চীনা নির্মাতার বদলে হংকং ভিত্তিক জংকিং বাওসাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট নামের একটি প্রতিষ্ঠান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ধরনের অস্ত্র সরবরাহের দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। এখানে একটি বিষয় লক্ষণীয়, চীন ও ইরানের সম্পর্ক শুধু বাণিজ্যিক নয়, গত কয়েক বছরে জ্বালানি অবকাঠামো এবং কৌশলগত সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। তাই এ ধরনের খবর আন্তর্জাতিক অঙ্গনে দ্রুত আলোচনার বিষয় হয়ে ওঠে। পশ্চিমা গোয়েন্দা সূত্র কী বলছে? রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউরোপীয় এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি নিরাপত্তা সূত্রের দাবি অনুযায়ী ইরান আগে থেকেই কিউডব্লিউ সিরিজের ক্ষেপণাস্ত্র কেনার চেষ্টা করছিল। তবে তারা নিশ্চিত করে বলতে পারেনি যে চুক্তিটি ইতিমধ্যেই কার্যকর হয়েছে কিনা। অর্থাৎ আলোচনার বিষয় ছিল এমন তথ্য একাধিক সূত্র মিললেও চূড়ান্ত সরবরাহ শুরু হয়েছে এমন স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এটাই এই প্রতিবেদনের একটি গুরুত্বপূর্ণ দিক। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উদ্বেগ কোথায়? যদি এই অস্ত্রগুলো সত্যি ইরানের হাতে পৌঁছে যায়, তাহলে সবচাইতে বড় পরিবর্তন কোথায় হতে পারে? সামরিক বিশ্লেষকদের মতে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র, তেল এবং গ্যাস স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর চারপাশে স্বল্পপাল্লার প্রতিরক্ষা আরও শক্তিশালী হতে পারে। এর ফলে ভবিষ্যতে নিচু উচ্চতায় পরিচালিত কিছু বিমান বা ড্রোন অভিযানের ঝুঁকি বেড়ে যেতে পারে। তবে এটাও মনে রাখতে হবে, ম্যানপ্যাডস কোনো দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয়। এগুলো মূলত কাছাকাছি দূরত্বে নিচু হয়ে উড়ে যাওয়া লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কার্যকর। অর্থাৎ এগুলো ইরানের সামগ্রিক আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে পারে, কিন্তু একাই পুরো প্রতিরক্ষা ব্যবস্থার বিকল্প নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, এই সম্ভাব্য অস্ত্র চুক্তি শুধু ইরানের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর বিষয়, নাকি এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে চীন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নতুন এক কৌশলগত প্রতিযোগিতার সূচনা হতে পারে? তাহলে মধ্যপ্রাচ্যে কী পরিবর্তন আসতে পারে? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা এই সম্ভাব্য অস্ত্র সরবরাহ বাস্তবে ঘটে, তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে কী ধরনের পরিবর্তন আসতে পারে? বিশ্লেষকদের মতে এর প্রথম প্রভাব পড়তে পারে ইরানের স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষার সক্ষমতার উপর। যেসব সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র, ড্রোন স্থাপনা এবং জ্বালানি অবকাঠামো এতদিন তুলনামূলকভাবে বেশি ঝুঁকিতে ছিল, সেগুলোর চারপাশে আরও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার সুযোগ পাবে তেহরান। অর্থাৎ ভবিষ্যতে যদি আবারও কোনো সংঘাত শুরু হয়, তাহলে ইরান আগের তুলনায় আরও প্রস্তুত থাকার চেষ্টা করবে। তবে এটাও মনে রাখতে হবে, শুধু কয়েকশো ম্যানপ্যাডস দিয়ে কোনো দেশের পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বদলে দেয় না। এগুলো বড় প্রতিরক্ষা ব্যবস্থার অতিরিক্ত স্তর হিসেবে কাজ করে। চীন ইরান সম্পর্ক কি নতুন পর্যায়ে যাচ্ছে? এই প্রশ্নটিও এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত। গত কয়েক বছরে চীন এবং ইরানের মধ্যে জ্বালানি, বাণিজ্য, অবকাঠামো এবং কৌশলগত সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হয়েছে। রয়টার্স এর আগেও জানিয়েছিল, ইরান চীনের কাছ থেকে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার সম্ভাবনাও খতিয়ে দেখছিল। যদিও সেই চুক্তি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবুও সাম্প্রতিক এই প্রতিবেদন দেখাচ্ছে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আন্তর্জাতিক মহলের নজর আগের চাইতে অনেক বেশি। যুক্তরাষ্ট্রের অবস্থান কি? এই খবর এমন একটা সময়ে সামনে এসেছে যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্পর্ক এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সংঘাতের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, আলোচনার মাধ্যমে সমাধান না এলে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে। অর্থাৎ একদিকে কূটনৈতিক আলোচনা চলছে, অন্যদিকে সামরিক প্রস্তুতিও পুরোপুরি থেমে নেই। এই প্রেক্ষাপটে ইরানের সম্ভাব্য নতুন অস্ত্র সংগ্রহের খবর আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তেলের বাজারে কী প্রভাব পড়তে পারে? মধ্যপ্রাচ্যের প্রতিটি বড় সামরিক এবং কূটনৈতিক ঘটনা বিশ্ববাজারে নজর কেড়ে নেয়, কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি এই অঞ্চল থেকেই আসে। যদি ভবিষ্যতে উত্তেজনা আরও বাড়ে, তাহলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিতে পারে। আর তেলের দাম বাড়লে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের পরিবহন, শিল্প উৎপাদন এবং
নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও পড়তে পারে। তবে এই মুহূর্তে এমন কোনো পরিবর্তন ঘটেছে এমনটি বলা যাবে না। এটি কেবল সম্ভাব্য একটি অর্থনৈতিক প্রভাব যা ভবিষ্যতের পরিস্থিতির উপর নির্ভর করবে। তাহলে শেষ পর্যন্ত কি জানা গেল? সব তথ্য একসাথে বিবেচনা করলে চিত্রটি এমন। রয়টার্সের 3টি সূত্রের দাবি, ইরান চীনের তৈরি 300 থেকে 400টি কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কিনতে চুক্তি করেছে। কিন্তু চীন এই দাবি সরাসরি অস্বীকার করছে। পাকিস্তানও তাদের ভূখণ্ড ব্যবহার করে এই অস্ত্র পরিবহনের দাবি প্রত্যাখ্যান করেছে। অর্থাৎ এই মুহূর্তে বিষয়টি নিয়ে পরস্পর বিরোধী তথ্য সামনে আসছে। তবে একটি বিষয় পরিষ্কার, চীন যুদ্ধ পরবর্তী সময়ে তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সক্রিয়ভাবে কাজ করছে। আর এই খবর সেটির একটি সম্ভাব্য ইঙ্গিত হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব পাচ্ছে। সব মিলিয়ে বলা যায় এটি একটি শুধু অস্ত্র কেনাবেচার খবর নয়, এটি এমন একটি ঘটনা যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, যুক্তরাষ্ট্র চীন প্রতিযোগিতা এবং ইরানের সামরিক কৌশল সবকিছুর সাথে জড়িত। আগামী কয়েক সপ্তাহ যদি এই সম্ভাব্য সরবরাহ নিয়ে নতুন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসে, তাহলে সেটি আন্তর্জাতিক রাজনীতির জন্য অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠতে পারে। এখন আপনার কাছে প্রশ্ন, আপনার কি মনে হয়, যদি এই চুক্তি বাস্তবায়িত হয় তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে যাবে, নাকি এটি কেবল ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনের একটি স্বাভাবিক পদক্ষেপ? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি, যুদ্ধ, প্রতিরক্ষা এবং বিশ্ব সংবাদের নির্ভরযোগ্য বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে গুরুত্বপূর্ণ কোনো আন্তর্জাতিক আপডেট মিস না করেন। আবার দেখা হবে পরবর্তী আন্তর্জাতিক বিশ্লেষণে। ধন্যবাদ।